হাসপাতালের চারপাশটা মানুষের ভিড়ে গমগম করছে। সচরাচর সকালের দিকে মানুষের আনাগোনা বেশি হলেও দুপুরের দিকে তা ধীরে ধীরে কমতে থাকে। অথচ আজ দিনটি সেই শৃঙ্খলা মাফিক চলছে না। কেন যেন দিন বাড়ার সাথে সাথে মানুষের আনাগোনাও আরও ধীরে ধীরে বাড়ছে বলে মনে হচ্ছে। চারপাশের মানুষের শোরগোলের আওয়াজে তার মাথাটা ধরে উঠেছে। পুরো মাথা ফাঁকা ফাঁকা লাগছে। কিছু সময় চুপচাপ বসে থাকার পর হাসপাতাল ছেড়ে বাইরে বেরিয়ে ফুটপাতে এসে দাঁড়িয়ে একটি সিগারেট ধরালো মেজবাহ। হাতে থাকা জ্বলন্ত সিগারেটটি কয়েকবার টেনে তাকালো আকাশের দিকে। কখন এই আকাশ জুড়ে আঁধার নেমে আসবে আর কখন সে আবারও কাছে পাবে তার উল্লাসীকে। প্রচুর অস্থির লাগছে তার। মধুময় একটি রাত কাটানোর পর আর একদণ্ডও উল্লাসীকে ছাড়া থাকা তার পক্ষে বড্ড দায় হয়ে পড়েছে। রাত 8টার পরে বাজে, অথচ তুই এখনও খেতে আসিস না কেন? অনা। মোর্শেদা বেগমের গলার স্বর শুনে কাপড় ভর্তি ব্যাগ খাটের তলায় ঢুকিয়ে দিল অনা। তারপর দরজা খুলে বলল, আসতেছি আম্মা, তাড়াতাড়ি আয়। লম্বা বারান্দা ধরে মোর্শেদা বেগম নিচে নেমে যেতেই আলাউদ্দিন শেখের ঘরের দিকে এগুলো অনা। বাড়ির সকল সদস্যই খাবারের জন্য এখন নিচে রয়েছে। যা করতে হবে এই সময়ের মাঝেই দ্রুত করতে হবে। চোখ জোড়া বুঝে বুকে ফু দিয়ে ধীর পায়ে আলাউদ্দিন শেখের ঘরে ঢুকলো অনা। আলো জেলে টেলিফোনের কাছে গিয়ে চৈতালির বাড়ির নাম্বারে কল দিতেই ওপাশ থেকে ভেসে হলো চৈতালির গলার স্বর। হ্যালো, তুই আজ একটিবারও এলি না কেন আমাদের বাড়িতে? ও তুই, ওই তো কাল সারা রাত তোর কাছে ছিলাম। ভোরে বাড়ি আসার পর থেকে মার বাড়ি শুনে কুল পাচ্ছি না, আর তুই আছিস ওসব ধান্দায়। ও শোন চৈতে পিঠা, আমি তোকে খুব ভালোবাসি, ঠং করিস না তো। কি বলতে কল করেছিলিস সেটা বল। মুবিন ভাই কাল আসছে, আমি রাখছি এখন। ওপাশ থেকে চৈতালির কোনো কথা না শুনে টেলিফোনের রিসিভার নামিয়ে রাখলো অনা। আজ সে বাড়ি ছেড়ে পালিয়ে গেলে কাল নিঃসন্দেহে তার ভাইয়েরা হাজির হবে বাড়িতে। সেই সুযোগেই আবারও দেখা হবে মুবিন এবং চৈতালির। আচ্ছা, চৈতালি কি মুবিনের দেখা পেয়ে খুশি হবে নাকি তাকে হারিয়ে হবে ব্যতীত? চিন্তার ধারা বেশি দূর না গড়িয়ে বিছানার তোষক তুলে আলমারির চাবি বের করলো অনা। ভয়ে তার আত্মা থরথর করে কাঁপছে। তবে এমাদের কথা মতো তাকে সাথে টাকা কড়ি নিতেই হবে। ভুল কিছু তো চায়নি সে, ছাত্র মানুষ এমাদ। তার তোপের মুখে পরে পালাতে বাধ্য হলেও টাকা পয়সা কোথায় পাবে সে? ঘড়ির কাঁটায় রাত 12টা বেজে 20 মিনিট, অথচ এখনও ঘুমের দেখা নেই সুহার চোখে। উল্লাসীকে জড়িয়ে ধরে তার চুল নিয়ে খেলা যেন তার মুখ্য কাজ হয়ে পড়েছে। এই কয়দিনে তো এত রাত অবধি জেগে পার করেনি সুহা, তাহলে আজ কি এমন হলো? অবুঝ মেয়েটি যদি বুঝতো উল্লাসীকে এই মুহূর্তে কাছে পেতে ঠিক কতটা অস্থির হয়ে উঠেছে তার মন। ছটফটে মনে পাশের ঘরের দিকে পা বাড়ালো মেজবাহ। খাবার পর থেকে এর মাঝে একাধিকবার 2 ঘর জুড়ে পায়চারি করার উপরেই রয়েছে সে। ঘুমিয়েছে না, এতবার আসছেন কেন? উল্লাসীর জবাব শুনে বিরক্ত হলো মেজবাহ। আবারও ফিরে এলো নিজের ঘরে। বিছানায় হেলান দিয়ে বসে একটি বই খুলে কয়েক পাতা উল্টে পাল্টে দেখল। তবে তাতে মনোযোগ দিতে না পেরে শেষমেশ উঠে পড়ার সিদ্ধান্ত নিল। সে উল্লাসীতে আসক্ত হয়ে পড়েছে। উল্লাসীকে ঘিরে সকল অনুভূতি একত্রিত হয়ে তার মনে অদ্ভুত এক চাহিদা জানান দিচ্ছে, যা ক্রমেই মাথার ভেতরে এত করে চেপে ধরেছে যে কোনোভাবেই তাকে সেখান থেকে নামাতে পারছে না। ডাইনিংয়ে এসে এক গ্লাস পানি খেয়ে দেয়াল ঘড়ির দিকে নজর দিল মেজবাহ। 1টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে, এখনও কি ঘুমায়নি সোহা? ভাবামাত্র চেয়ার ছেড়ে উঠে সেদিকে এগুলো মেজবাহ। দরজার কাছে দাঁড়িয়ে উঁচু স্বরে বলল, ঘুমিয়েছে। তন্দ্রাভাব এসে গিয়েছিল উল্লাসীর। হঠাৎ মেজবাহর গলার স্বরে তা কেটে গেল। ভ্রজোড়া কুঁচকে সে বলল, ধীরে কথা বলুন। ঠিক আছে, সুহা ঘুমিয়েছে। সুহার দিকে চেয়ে তার প্রশস্ত চোখ এবং ঠোঁট ভর্তি হাসি দেখে আবারও মেজবাহর দিকে তাকালো উল্লাসী। মাথা নেড়ে বলল, ওহ, আমি তো বলেছি সময় হলে আসবো। সময়টাই কখন হবে তোমার? রাত ফুরিয়ে সকাল হলে? আবারও জোরে কথা বলছেন। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল মেজবাহ। ধীর গলায় বলল, তুমি সুহাগে ঘুম পাড়াও এবং দ্রুত। অত চুক্তি নিয়ে আমি কাজ করতে পারবো না। করতে হবে না, তুমি নিজে না ঘুমিয়ে ওকে ঘুম পাড়াও। আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। অপেক্ষা করতে বলেছে কে? আপনি ঘুমিয়ে পড়ুন। কাল রাতেও মেয়েটি ভয় পেয়েছে, আজ রাতে পাবে না তার কি গ্যারেন্টি? চুপ, একদম চুপ। ওকে ঘুম পাড়াও। 10 মিনিটের মধ্যে ওকে ঘুম পাড়িয়ে তুমি ও ঘরে আসবে, নয়তো আমি কিন্তু এ ঘরে চলে আসবো। তো আসুন না, এত বড় বিছানা পড়ে আছে, মেয়েটিকে একা ফেলে আমার ও ঘরে যেতে ইচ্ছে করছে না।
সব কাজ সবার সামনে করতে হয় না উল্লাসী, করলে কি হয়? দু হাতের মুঠ চেপে ধরল মেষবাহ। লম্বা একটি দম ছেড়ে কড়া গলায় বলল, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তুমি দ্রুত ওকে ঘুম পাড়াও। অদ্ভুত তো, আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন কেন? লাগবে না আপনার আদর, ঘুমান গিয়ে যান। মারবো একটা চর, শুধু মুখে মুখে কথা। শালার আমার জীবনটা দিনে দিনে করলার মতো তেতো হয়ে যাচ্ছে। একদিন বিরিয়ানি খেয়ে 10 দিন কাটাতে হয়, তার স্বাদ স্মরণ করে করে। ভোর হতে একটু বাকি, রাতের শেষ প্রহর চলছে। চারিদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। নিশাচর পাখিগুলোরাও দেখা নেই। তারাও হয়তো বা আপন সঙ্গিনীর সাথে মজা লুটতে ব্যস্ত আছে। আপন মনে হেসে উঠল এমাদ। তাকালো তারা ভরা আকাশের দিকে। বিশাল আকাশে রাতের তারাগুলো মিটিমিটি জ্বলছে। আশেপাশে চাঁদ নেই, অবশ্য চাঁদ দেখার তেমন পিপাসাও তার নেই। গভীর কিছু নিঃশ্বাস ছেড়ে জ্বলন্ত সিগারেটে একটি টান দিয়ে ফোনের টর্চ জ্বালিয়ে অনার আনা ব্যাগ খুলে গয়নাগাটি দেখল এমাদ। তারপর টাকায় হাত বুলিয়ে তার গন্ধ নিতেই পাশ থেকে পল্টু বলল, এসব পরে, আগে কামকাজ সাইরালো। তোরা কর, আমার মুড নাই, একেবারেই খতম। আমরা সকলে মিলা 3-4 বার সাইরা ফেলেছি। খাসা মাল আনছিস ভাই, খাসা মাল। জিন্দগিতে এমন মাল আর পামু কিনা জানা নাই। পাইছিস তো এখন কামড়ে চিড়ে খা। আমাকে আমার কাজ করতে দে। তুই তাইলে আরেকবার মালটার স্বাদ লইবি না? পস্তাবি ভাই, পস্তাবি। না যা তো হারামজাদা, শালার এই এমাদ এক মাল রে একবার খায়, সত্যি হান্দাবি না? তাইলে যাই কবির রে কই, ওই বেটা এমনিতেই মাল খাইয়া টাল হইয়া আছে। যারে ইচ্ছা বল, তাড়াতাড়ি কর, ভোর হবার আগেই অনারে সরিয়ে ফেলতে হবে। ঘন জঙ্গলের মাঝে অনার নগ্ন নিথর দেহটি পড়ে রয়েছে, যা এক নাগারে কামড়ে ছিঁড়ে খাচ্ছে একের পর এক মানুষরূপী কিছু জানোয়ারের দল। রাতে যথাসময়েই বেরিয়েছিল অনা, বুক ভর্তি স্বপ্ন এবং এমাদের প্রতি অজস্র ভালোবাসা নিয়ে এসে ছেড়ে এসেছিল বাড়িঘর, আত্মীয় স্বজন। অথচ সেই এমাদি তাকে ঠকালো। কি করে পারল সে? চোখের কণা বেয়ে নীরবে দুফোঁটা অস্ত্রজল গড়িয়ে পড়ল অনার। শরীর তার জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। বুকের ভেতরটায় অদ্ভুত এক কষ্ট হচ্ছে। কেমন যেন ধীরে ধীরে অনুভূতি শূন্য হয়ে পাথর হয়ে যাচ্ছে ভেতরটা। কি দরকার ছিল শুধু শুধু পলানোর? তোকে আমি এতবার না করার পরও কেন শুনলি না তুই? খুব শখ পালানোর, খুব শখ না? এমাদের গলার স্বর কানে আসতেই চোখ জোড়া মেলল অনা। আবছা আলো এমাদের ভয়ঙ্কর হিংস্র চেহারার দিকে তাকিয়ে রইল বলহীন চোখে। আমি ধরি খাই ছেড়ে দিই, এসব বিয়ে করা আমার ধাঁচে নেই। আর যেখানে তোর মতো স্টুপিড গায়া মেয়ে, সেখানে তো প্রশ্নই ওঠে না। যদিও এসবের কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু তোর জোড়াজুড়িতে পেরে না উঠেই শেষমেশ এই প্ল্যানটা করলাম। টাকা গয়নার সাথে একটা খাসা মাল। ছাড়ে কেউ? বল না ছাড়ে? অনার দুর্বল চিত্ত দেখে ঠোঁটের কোণায় হাসি ফুটল এমাদের। মুখ বাড়িয়ে অনার ঠোঁটে দাঁত বসিয়ে সামান্য মাংস তুলে আনতেই কাতরিয়ে উঠল অনা। মুখে হাসি ফুটিয়ে নিজের রক্তমাখা ঠোঁট কামড়ে হাতের জ্বলন্ত সিগারেট অনার জনিপতের কাছে আনলো এমাদ। ক্ষীণ স্বরে বলল, আমি ছেলে ভালো, তবে তোর মতো খেয়ে দে মালদের কাছে আমি শয়তান। আমি নাকি ইবলিশও ফেল। কী রে, আমি কি সত্যি ইংলিশে ফেল? সিগারেটের আগুনের স্পর্শ পেতেই চিৎকার করতে গিয়ে মুখে ঢোকানো কাপড়ের ফলে চিৎকার করতে পারল না অনা। দুর্বল শরীরের অবশিষ্ট শক্তির জোরে এমাদের বুকে কষিয়ে লাথি দিতেই খানিকটা ফাঁকে লুটিয়ে পড়ল এমাদের শরীর। শালির ঘরের শালি, তুই আমারে লাথি দিস? বেশ্যা শালি আমারে। পকেট থেকে ছুরি বের করে অনার দিকে তেড়ে এনলো এমাদ। রাগে তার পায়ের রক্ত মাথায় উঠে পড়েছে। মুহূর্তের মাঝেই এমাদ হাতের ছুরি দিয়ে মেরে দিল অনার গলায় এক টান। প্রায় সাথে সাথেই ফিনকি দিয়ে রক্তের স্রোত ছিটে এসে লাগলো তার চোখে মুখে। রক্তমাখা ক্রোধে ভরপুর চোখে সে তাকালো অনার উলঙ্গ শরীরের দিকে, যা ছটফট করতে করতে ধীরে ধীরে একসময় নিস্তেজ হয়ে পড়ল শুকনো পাতার মাঝে। আব্বা, আমি যাচ্ছি। জানি ভুল কিছু করছি না আমি। সত্যি বলতে, আপনাদের ঠিক করা সম্পর্ক আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এখন হয়তো ভাববেন নিশ্চিত আমার কারোর সাথে সম্পর্ক রয়েছে। হ্যাঁ, আপনার ধারণাই ঠিক। আমি একজনকে পছন্দ করি। পছন্দ বললে ভুল হবে, আমি ভালোবাসি, খুব ভালোবাসি। আর যেটি হজ্জ করে আসা নামের হাজি হিসাবে আপনি কখনোই মেনে নিতেন না। হাজি সাহেবের মেয়ে প্রেম করছে? তবা তবা, এমন হাজারো কথায় বিচলিত হয়ে আপনি বড় ভাই এবং মেজ ভাইয়ের মতো নিজের সিদ্ধান্তই আমার উপর চাপিয়ে দিতেন।
এবং আমার জীবনটা নরক বানিয়ে দিতেন। তাই আমি এরকম বাধ্য হয়েই পালানোর সিদ্ধান্তে আসলাম। জানি আপনি আর কখনোই আমার মুখ দেখতে চাইবেন না, তবে আব্বা, আমি বিশ্বাস করি আমার ভালোবাসার মানুষটি আমায় সুখে রাখবে। আমি ভালো থাকবো আব্বা, খুব ভালো থাকবো। আপনার একমাত্র মেয়ে অনা। কিছু টাকা এবং আমার জন্য আপনার জমিয়ে রাখা গয়নাগুলো আমি আমার সাথেই নিয়ে যাচ্ছি। আমাকে মাফ করে দেবেন আব্বা। অনার চিঠি হাতে খানিকক্ষণ থম ধরে বসে রইলেন আলাউদ্দিন শেখ। তারপর লোক দিয়ে খবর পাঠিয়ে ডেকে আনালো চৈতালিকে। চেয়ারে হাতলে দুটো গুঁতো মেরে গম্ভীর গলায় বললেন, অনা কার সাথে পালাইছে? মানে? অনা পালিয়েছে মানে? তামসা না কইরা ভালোয় ভালোয় সবটা খইলা ক। চাচা, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আলাউদ্দিন শেখ অনার ফেলে যাওয়া চিঠি চৈতালির দিকে বাড়িয়ে ধরতেই তা হাতে নিল চৈতালি। সময় নিয়ে পুরোটা পড়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। স্তব্ধতা আর কোনোভাবেই কাটছে না। অনা আর প্রেম কিভাবে সম্ভব? তাকে তো এ ব্যাপারে কিছুই জানায়নি সে। আমার মাইয়া কোন হানে আছে, কার সাথে পলাইছে, সবটাই খুইটা ক, নয়তো ওর পরিণতি ভয়ঙ্কর হব, কইয়া দিলাম। আলাউদ্দিন শেখের কথায় দুকদম পিছিয়ে পড়ল চৈতালি। চোখে মুখে এসে জড়ো হলো একরাশ আতঙ্ক। ঢোক চেপে ভাঙা গলায় কোনো মতে বলল, বিশ্বাস করেন চাচা, আমি কিচ্ছু জানি না। অনা এ ব্যাপারে আমারে কিচ্ছু জানায়নি। এইটা বিশ্বাস করবারও কও। এইটা পরশু রাতেও তুমি ওর লগে ছিলা? কেন ছিলা? জানি না, মনে করেছ? তুমি ওরে প্ল্যান কইরাই ভাগাইছো। কোনো কুত্তার বাচ্চার লগে ভাগছে সেটা কও। চাচা সত্যি আমি কিছু জানি না। আমি জানলে কি ওকে থামাতাম না? বিশ্বাস করেন, ও আমাকে কিছুই বলেনি। উদ্বিগ্ন হলেন আলাউদ্দিন শেখ। চৈতালিকে আর কিছুই না বলে উঠে পড়লেন চেয়ার ছেড়ে। আপাতত তাকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, নতুবা এসব পাড়ায় জানাজানি হয়ে গেলে বড্ড বিপদে পড়তে হবে তাদের। দোতলায় উঠে এসে আলাউদ্দিন শেখ নিজের ঘরে খানিকক্ষণ পয়চারি করার পর কল করলেন মেজবাহর নাম্বারে। তার এই বিপদে আপাতত 3 ছেলেকেই তার পাশে দরকার, যাদের মুখের দিকে তাকিয়ে দুর্বল শরীরে বল খুঁজে পান তিনি। পড়ন্ত বিকেলে তীব্র রোদে পুরো শরীর ঘেমে শার্ট ভিজে উঠেছে মেজবাহর। অসহ্য লাগছে এই সময়টি। আচ্ছা, পড়ন্ত বিকেলে রোদও কি এতটাই তীব্র হয় নাকি কঠিন? এক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সে হাঁপিয়ে উঠেছে। পারছে না লড়তে সে এই নির্মম সত্যির সঙ্গে। কপালের ঘাম মুছে মর্গলেখা ঘরটির সামনে এসে দাঁড়ালো মেজবাহ। তার পাশেই জড়সড় হয়ে দাঁড়িয়ে হাতে নখ কামড়ে যাচ্ছে মুভিন। গ্রামে এসে পৌঁছনোয় তাদের অনেক সময় হয়ে এসেছে। সকালে বাবার ফোন পেয়ে অনার পলানোর খবর শুনে আর একদণ্ডও দেরি করেনি মেজবাহ। উল্লাসী এবং সুহাকে সঙ্গে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিল গ্রামের উদ্দেশ্যে। দীর্ঘ পথযাত্রার পর বাড়ি এসে পৌঁছে বেশ আলোচনার পর থানায় একটি মিসিং কমপ্লেন করার সিদ্ধান্তে উপনীত হতে পেরেছিল সকলে মিলে। তার প্রায় কিছুক্ষণ পরেই সে মুভিনকে সাথে নিয়ে চলে এসেছিল থানায়। তবে থানায় আসার পর পাশের গ্রামের গ্যাং রেপের কবলে পড়া এক মেয়ের গলা কাটা লাশ উদ্ধারের কথা শুনে গলা শুকিয়ে এসেছিল 2 ভাইয়ের। কিন্তু শেষমেশ পুলিশের কথা মতো তাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও আসতে হয়েছে গ্রামের সরকারি হাসপাতালে। অনা তো পালিয়েছে, অনা এখানে থাকতে পারে না। মুভিনের কথা শুনে তার দিকে তাকালো মেজবাহ। ঘাড় নেড়ে ক্ষীণ সরে বলল, হ্যাঁ, তাহলে আমরা এখানে কেন আসলাম? আমার একদম ভালো লাগছে না। মেজো ভাই চলো আমরা বাড়ি ফিরে যাই। যাব, ওরা যেহেতু বলছে একটা বার দেখেই যাই। ওনা পালিয়েছে, এই মেয়ে ওনা কখনোই হতে পারে না। কথা বাড়ালো না মেজবাহ, চুপচাপ দাঁড়িয়ে রইল মর্গের সামনে। মুবিনের কথাটি যেন ঠিক হয় তা সেও মনে প্রাণে চাইছে। তবে পুলিশের আশঙ্কা মতে এই মেয়েটিই যে অনা। আসুন। ফর্সা ছিমছাম বর্ণের রোগা পাতলা একটি ছেলের ইশারা পেয়ে তার পিছু পিছু মর্গের ভেতরে ঢুকেই বুকের ভেতরটা হু হু করে উঠল মেজবাহর। বড়সড় এই ঘরটি বেশ শীতল। দুপাশের দেয়ালে বেশ কিছু ফ্রিজারের ঠাসা, মাঝে কিছু স্ট্রেচার, যাতে সাদা কাপড়ে মুড়িয়ে প্রাণহীন কিছু দেহ রাখা। আশপাশ থেকে নজর সরিয়ে চোখ জোড়া বুঝে লম্বা একটি শ্বাস ছেড়ে পেছনে ফিরল মেজবাহ। চোখের পলক ফেলে মুবিনকে অস্বস্ত করলো এগুলো কয়েক কদম। তাড়াতাড়ি দেখবেন, আমার ডিউটি শেষ, তবু আপনাদের জন্য আমার এখনও হাসপাতালে থাকা লাগতেছে। একটু আগে আসতে পারেন নাই? খানিকক্ষণ আগে রোগা পাতলা ছেলেটিকে দেখে মেজবাহর মনে মায়া কাজ করলেও তার মুখে এমন কথা শুনে মেজাজ খারাপ হলো তার।
কড়া কিছু কথা শোনানোর জন্য মুখ খোলার ইচ্ছে থাকলেও স্ট্রেচারের রাখা নিষ্প্রাণ দেহটির মুখ থেকে কাপড় সরাতেই সেদিকে নজর গেল মেষবাহর। সাথে সাথেই তার বুকের ভেতরটা মচড়ে উঠল। রক্তে মাখা ছিন্ন বিচ্ছিন্ন মুখের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল মেষবাহ। খানিক দূরে দাঁড়িয়ে থাকা মুভিনের দিকে চেয়ে ডুকরে কেঁদে ফেলল সে। পুরো হাজি বাড়ি জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বাড়ির ছোট মেয়ে অনা খুন হয়েছে। একদল মানুষ তাকে ধর্ষণ করে গলা কেটে ফেলে রেখে গিয়েছিল ঘন জঙ্গলের মাঝে, যা সকালে এক গ্রামবাসীর চোখে পড়ায়। তা পুলিশের নির্দেশে মর্গে রাখার পর মেষবাহ এবং মুভিন মিলে নিয়ে এসেছে বাড়িতে। মৃতদেহটি এনে রাখা হয়েছে উঠোনের মাঝ বরাবর। অল্প সময় হলো লাশ আনায় লোকজনের উপস্থিতিও খুব কম। লাশের পাশেই একদল মাদ্রাসার ছাত্ররা জড়ো হয়েছে দোয়াদরু পড়ার কাজে। সেখানে বসেই তারা জোর গলায় কোরআন পাঠ করে যাচ্ছে। তারই বিপরীত পাশে বসে চিৎকার করে এক নাগাড়ে কেঁদে যাচ্ছেন মেরশেদা বেগম। তার করুণ আর্তনাদ দেখে আশেপাশের মানুষের হৃদয়ও কেঁদে উঠছে। চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ছে পানির স্রোত। কাল রাতেই খাইতে বসে মেয়ে আমায় কয়, আম্মা আমারে একটু খাওয়াইয়া দাও। আমি কই, ডেঙ্গি মেয়ে কি কয়, আমি আমার মেয়েরে শেষ খাওয়াইয়া দিলাম না। মোর্শেদা বেগমের আহাজারি শুনে পাশ থেকে বয়স্ক মতো এক মহিলা সান্ত্বনা দিতেই আরও ব্যাকুল সরে কেঁদে উঠলেন তিনি। হাত পা মেলে মাটি থাপড়িয়ে থাপড়িয়ে বলতে লাগলো। খাইতে বসে মৌমিরে কোলে নিয়ে কয়, ফুপু তুই আমাকে ভালোবাসিস? মৌমি ওর গালে চুমা দিয়ে কয়, আম্মুর থেকেও অনেক ভালোবাসি তোমায় ফুপুর। ওর বাপের কাছে কয়, আব্বা তুমি আমার আর মৌমির মধ্যে কারে বেশি ভালোবাসো? ওর বাপ হাইসা কয়, মৌমিরে বেশি ভালোবাসি। মেয়ে আমার রাগ কইরা আমারে আয়সা কয়, আম্মা আব্বারে বলো অনাও তার আব্বার থেকে আম্মারে বেশি ভালোবাসে। আমার পরীর মতো মেয়ে আর কখনোই ওর বাপের সাথে রাগ করব না। কোনো কুত্তার দলেরা আমার মেয়েরে খামচে ছিঁড়ে খাইছে। আমার মেয়ে কতই মনে হয় চিৎকার করছে, কতই মনে হয় কষ্ট পাইছে। শান্ত হ বোন, শান্ত হ। কেমনে শান্ত হমু? আমার তাজা ধরফরা এক মাইয়ারে কেমনেই মনে হয় ওরা মারছে। গলা কাটার পর আমার মেয়ে মনে হয় কেমন ছটফট করছে। এত কষ্ট আমার মেয়ের কপালেই কেন লেখা রাখছিল আল্লাহ? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। একটু ধৈর্য ধর বোন। আমি কেমনে ধৈর্য ধরবো? আমার মেয়ে মনে হয় কেমনে ছটফটাইছে। ওই কুত্তাগুলা কতই কষ্ট দিছে আমার মেয়েরে। মেয়ে আমার আর কখনোই আমার বুকে আসবে না। সাজার জিনিস কিনবার জন্য আমার কাছে টাকা চাইবে না। আমার গালে চুমা দিয়ে কইব না, আম্মা ভাইয়েরা আসলে এবার বেশি করে টাকা আমার জন্য চাইবা। আমি কেমনে বাঁচমু রে? বুড়া বয়সে কত সাধনার পর এই মেয়েটারে পাইছিলাম, কিন্তু আল্লাহ তারেই আমার কোল থেকে আগে কাইরা নিল। আমার বুক খালি কইরা তারে নিয়ে গেল। ওই হারামিরা আমার মেয়েরে কত কষ্ট দিয়ে মারছে। খবর পাওয়া মাত্র বাড়ি থেকে ছুটে এসে মোর্শেদা বেগমের করুণ আর্তনাদ ধ্বনি শুনে তার দিকে পা বাড়ালো চৈতালি। তবে কয়েক কদম এগোতেই পাশ থেকে বাধা অনুভব করলো সে। এদিকে এসো। আচমকা মুভিনের টানে হকচকিয়ে গেল চৈতালি। ব্যথাতুর মুখে সে মোর্শেদা বেগমের দিকে চেয়ে বলল, আগে চাচির কাছে যাই না, তুমি ওদিকে যাবে না কেন? চৈতালির প্রশ্ন উপেক্ষা করে তাকে একটানে বাড়ির এক কোণায় এনে দাঁড় করালো মুভিন। চোখে মুখে স্পষ্ট ক্রোধ ফুটিয়ে বলল, তুমি এত হিংসে করতে অনাকে? এত? ছি চৈতালি, আমি বিশ্বাস করতে পারছি না কি করে পারলে তুমি এগুলো করতে। চোখ জোড়া প্রশস্ত হয়ে এলো চৈতালির। বিস্মিত গলায় সে বলল, কি যাতা বলছো এসব? যাতা বলছি? যাতা? তুমি পরশু রাতে অনার সাথে ছিলে না? এমনকি কাল রাতেও তোমার ওর সাথে টেলিফোনে কথা হয়েছে। হালিমা চাচি নিজে শুনেছেন অনাকে তোমার সাথে কথা বলতে। হ্যাঁ, অনা আমায় কল করেছিল, কিন্তু ও তো আমায় এসব কথা বলেনি। বিশ্বাস করো মুবিন। তাহলে কেন কল করেছিল? তুমি আজ আসবে সে কথা জানতে। হাসালে, বোকা পেয়েছ আমায়। আমি আজ আসবো তা কাল কি করে জানবে অনা? আমি জানি না, সত্যিই আমি জানি না। তুমি জানো চৈতালি, আর তুমি ইচ্ছে করেই ওকে এমন একটি কাজ করাতে বাধ্য করিয়েছ। পাগল হয়েছ তুমি। আমি কেন এসব করব? কারণ তুমি অনার অবস্থানকে হিংসে করতে। পরিবারের ভালোবাসা, ভাইদের আদর সব কিছুকে তুমি হিংসে করতে। আমি অনাকে না, তোমাকে কাকে বেশি ভালোবাসি তাও। কিন্তু তুমি একদিন প্রশ্নও করেছিলে। প্রশ্ন আমি মজার ছলে করেছিলাম। তুমি বিশ্বাস করো আমি কিছু জানি না। ও আমায় কিছু জানালে কখনোই আমি ওকে পালানোর মতো জঘন্য একটি কাজ করতে দিতাম না।
লম্বা একটি দম ছাড়ল মুবিন। ঠোঁট জোড়া চেপে ধরে কান্না থামানোর চেষ্টায় ব্যর্থ হয়ে বলল, তুমি দায়ী চৈতালি। কেঁদে উঠল চৈতালিও। ক্রন্দনরত গলায় বলল, আমি দায়ী নই। তুমি কেন এমনটা বলছো? অনা আমার ছোটবেলার বান্ধবী। তোমার চেয়ে বেশিরভাগ সময় ও আমার সাথে কাটিয়েছে। ও আমার সবচেয়ে কাছের একজন মানুষ। ওর ক্ষতি আমি কখনোই চাইতে পারি না। কাছের মানুষ, বান্ধবী, অথচ অনা তোমায় কিচ্ছুটি জানায়নি। এসব গাঁজাখুরি কথা বিশ্বাস করতে বলো আমায়? হ্যাঁ বলি, আমার আর তোমার মাঝের সম্পর্কের ব্যাপারেও কিন্তু আমি অনাকে কিছুই জানাইনি। তাহলে অনা না জানলে সেটা অস্বাভাবিক কেন হবে? কারণ এটা ওটা ভিন্ন ব্যাপার। না তোমার ভাই আছে, আর না অনা তার সাথে প্রেম করেছে। হাঁটু জোড়া ভাঁজ করে বসে পড়ল চৈতালি। মুবিনের দুপা আঁকড়ে ধরে ফুঁপিয়ে উঠল সে। আল্লাহর কসম, অনা আমায় জানায়নি। আমার যে কি পরিণাম কষ্ট হচ্ছে তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। মুবিন, প্লিজ সবার মতো তুমি অন্তত আমায় ভুল বোঝো না। তুমি এখান থেকে যাও। তোমার ছায়া আমার বোনের আশেপাশে থাকলেও ওর আত্মার কষ্ট হবে। তুমি যাও এখান থেকে। চৈতালির হাতের মাঝ থেকে পা ছাড়িয়ে উঠানের দিকে এগোলো মুবিন। কষ্টে তার বুকের ভেতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। কেন করলো চৈতালি এমনটা? কেন তার বোন তাকে ফেলে চলে গেল পর পারে? আর কখনোই বোনের দেখা পাবে না সে? আর কখনোই তাকে মাথা বানিয়ে দেবে না? কখনোই বলবে না বিনামূল্যে আমি কোনো কাজ করি না ভাই? সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। সূর্য অস্তের সাথে সাথে অনাও ধীরে ধীরে অস্ত হয়ে গেছে সকলের জীবন থেকে। পৃথিবীর সকল দুঃখ কষ্টকে তুচ্ছ করে সে হারিয়ে গেছে দূর ওই বিশাল আকাশে, যেখান থেকে চাইলেও আর কখনোই ফিরতে পারবে না তাদের মাঝে। কেন করলো অনা এমনটা? এই ছিল তার ভালোবাসা? কেন একটিবার তাকে জানালো না তার মনের কথাগুলো? অঝোর ধারায় চোখের কোনা বেয়ে অশ্রু করাতেই বালিশে মুখ ডোবালো চৈতালি। কষ্ট হচ্ছে তার। বুকের ভেতরটা বারবার মুচড়ে উঠছে। বারবার কানে ভেসে আসছে অনার বলা এক একটি কথা। খাইতে আয় চৈতালি। শেফালি বেগমের ডাক শুনে উঠে বসলো চৈতালি। চোখ জোড়া মুছে ভাঙা গলায় বলল, অনার মাটি হয়ে গেছে। হইছে, তোর আব্বা জানাজা করে মাত্রই আইলো। ওহ, কষ্টগুলো দলা পেকে গলায় এসে আটকে গেল চৈতালির। ঠোঁট চেপে আবারও বিছানায় শরীর মেলে দিল সে। বুকের ভেতরটা তার হাহাকারে ভরে উঠেছে। চোখের সামনে ভেসে উঠেছে অনার হাসি মাখা মুখের প্রতিচ্ছবি। কি করে অন্ধকার ওই মাটির ঘরে একলা রাত কাটাবে অনা? আর ফিরবে না সে, কখনোই ফিরবে না। তাকে চৈতে পিঠা বলে ডাকবে না, তার সঙ্গে অভিমান করবে না, তার হাতে ব্যাগ চাপিয়ে দিয়ে বলবে না, তুই যা, আমি আসছি। কেন অনা তাকে কিছু না জানিয়ে পালিয়ে গেল? কার সাথেই বা গেল? কে ওকে এভাবে কষ্ট দিয়ে মারল? ওরা কি অমানুষ? ওদের ভেতরে কি সামান্য মায়া নেই? যেই মেয়েকে আলতো করে ছুঁয়ে দিলেও চিৎকার করে উঠত, সেই মেয়ে কী করে সহ্য করেছে এত অত্যাচার? খুব কষ্ট হয়েছে তোর? বল না অনা, খুব কষ্ট দিয়েছে ওরা তোকে? কেঁদেছিস, চিৎকার করেছিস, তবুও ছাড়েনি ওরা তোকে? তুই কেন মানুষ চিনলে না? ভুল মানুষের হাত ধরে কেন তুই ঘর ছাড়া হলি? আমি মানতে পারছি না। আমার বুকের ভেতরটায় প্রচুর কষ্ট হচ্ছে। কী রে অনা, আয় না, একটিবার ফিরে আয়। এখন কেঁদে কেটে কি হবে? যখন মেয়েটা চলে গেল তখন না করতে পারোস নাই? অশ্রু সজল চোখে মায়ের দিকে তাকালো চৈতালি। ক্রন্দনরত গলায় বলল, আমি জানলে বারণ করতাম না মা, আমি সত্যিই জানি না। অনা কিচ্ছু জানায়নি আমাকে। দুই বান্ধবীর গলায় গলায় ভাব, অথচ এই প্রেম প্রীতির কথাও তোরে বলে নাই। এটা কেউ বিশ্বাস করবো বল? অন্যরা না করলো, কিন্তু আমার কাছের মানুষগুলি যদি আমায় বিশ্বাস না করে, তখন মরে যেতে ইচ্ছে হয় মা। মেয়ের পাশে এসে বসলেন শেফালি বেগম। মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন, তুই আর অনা সারা রাত দিন একসাথে থাকছোস, এতে সবার মনে তোরে নিয়ে প্রশ্ন জাগা ভুল কিছু না। আমি তোর মা, তোর আপনজন। তোর কথায় আমার আস্থা থাকলেও ওদের থাকবে না। মুভিনের কেন নেই? মুখে আশা কথা গেলে ফেলল চৈতালি। মুভিন যে পরিস্থিতির ভেতর চেয়ে যাচ্ছে তাতে এখন ওকে বুঝিয়েও লাভ হবে না। আর কেউ না জানলেও মুভিন খুব ভালো করেই জানে অনার ঠিক কতটা কাছের মানুষ সে। সেখানে প্রেম বিষয়ক কথা অনা তাকে জানাবে না? সত্যি এটা মানা যায় না। কত কি বলতেছে পাড়ার মানুষ মেয়েটাকে, চরিত্র খারাপ, যা হইছে ভালো হইছে। বাবা মায়ের মুখে যেমন চুলকানি মাইখা ভাইগা যাইতেছিল, তেমন প্রেমিক তারে বইরা দিছে। চরিত্রহীন মেয়ের কপালে চরিত্রহীন ছেলেই জোটে। হ্যান ত্যান নানান কথা।
কানে নেয়ার মতো না। মায়ের কথার পিঠে দীর্ঘশ্বাস ফেলল চৈতালি। উঠে বসে ধীর গলায় বলল, অনা অমন মেয়ে না মা, তুমি তো জানো। ও মা, তুমিও কি ওদের কথা বিশ্বাস করো? না, এসব কথা তোরে বলার একটাই উদ্দেশ্য, পাড়ার মানুষেরা যেমন ওরে নিয়ে বাজে কথা ছড়াইতেছে তেমন তোরে নিয়েও ছড়াইতেছে। তুই নাকি সব জানতি। দুই বান্ধবী একসাথে মিলেই কলেজে যাবার নাম করে নষ্টি ফষ্টি করে বেড়াতি। আবার কিছু মানুষ তো বলতেছে তুই অনারে মতলব কইরা মারছস। এমনকি এইটাও অনার মা বাপও বলতেছে। কান্নার বেগ ক্রমশ বেড়ে গেল চৈতালির। মায়ের দুহাত চেপে ধরে ব্যাকুল সুরে সে বলল, আমি অনারে মারিনি মা, অনা আমাকে কিছু জানায়নি। ওরা কেন সবাই এসব বলছে? কেন ওরা একটিবারও আমাকে অনাকে দেখতে দিল না? ও আমার কি ছিল তা কি কেউ বোঝে না? তুই আর যাবি না ওদের বাড়িতে চৈতালি। শোন, শান্ত হ, আমার কথা মন দিয়ে শোন। মেয়ের মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিলেন শেফালি বেগম। অনার মৃতদেহ থাকতেই চৈতালিকে যা তা কথা শুনিতে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে হাজি সাহেব। অনাকে শেষ দেখাও দেখতে দেয়নি মেয়েটাকে। এতটা পাষাণ কী করে হতে পারে মানুষজন, যেখানে তাদের কাছে ছোটবেলা থেকেই মানুষ হয়েছে চৈতালি? বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শেফালি বেগমের। গলার স্বর খানিকটা নরম করে তিনি বললেন, সবুজ আছে না তোদের সবুজ স্যার? উনি 1 মাস আগে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছিল, কিন্তু তোর আব্বা তখন সময় নিছিল। ইন্টারটা দেওয়ার আগেই চাইছিল, কিন্তু আজ ওনারে মাটি দিয়া আসার পর উনি সবুজরে কল দিয়া কাল ওর বাড়ির বড় 2-1জনরে নিয়ে আসতে বলেছে। চুপি চাপি আংটি পরাইয়া রাইখা যাবে। মা, তুই তো দেখতেছিস আশেপাশের অবস্থা, মানুষ যা নয় তাই বলতেছে। অনা মরে গিয়ে বাইচা গেছে, কিন্তু তুই তো বাইচা আসোস, তোর তো একখান জীবন আছে। এসব কথা শুনলে পরের বাড়িতে কেউ তোরে নিব না। তাছাড়া সবুজ ছেলে খারাপ না, আচার ব্যবহার নাকি খুব ভালো, টাকা পয়সাও আছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল চৈতালির। বিস্ময় নিয়ে মায়ের দিকে চাইতেই সে আবারও বলে উঠলেন, যুগ জামানা তো দেখলামই। অনার সাথে ঘুইটে যাওয়া ঘটনা সবার মনেই আঘাত করছে রে। এই ঘটনার পর তোর আব্বাও তোরে আর বিশ্বাস করতে পারতেছে না। ওনার মনে একটাই ভয়, তুই আবার এমন কিছু ঘটাবি না তো? তার মেয়েকেও অনার মতো হারাতে হবে না তো তার? তাই বলে বিয়ে, এটা কোনো কথা? কেন, তোর এতে মত নাই? না, কখনোই না। আমি ওনাকে মরে গেলেও বিয়ে করব না। পাগল হয়েছ তোমরা? মেয়ের গলার স্বর ক্রমে উঁচু হচ্ছে দেখে বিছানা ছেড়ে উঠে পড়লেন শেফালি বেগম। দরজার দিকে এগোতে এগোতে বললেন, আমি ওসব জানি না। তোর মত না থাকলে তোর আব্বারে তুই বল, তাও ভাইগা যাইস না। অনারে তো দেখলি, ওর থেকেও যদি শিক্ষা না নিতে পারোস তাইলে এটা আমার লালন পালনের দোষ। খাইতে আয়। শেফালি বেগম বেরিয়ে যেতেই উঁচু সুরে কেঁদে উঠল চৈতালি। এসব কি হচ্ছে তার সাথে? আব্বা, সে কি ওর কথা শুনবে? তাছাড়া কি বলেই বা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করবে সে? মুভিনের কথা বলে? যে মুভিন তার চেহারাও দেখতে চায় না। বিছানার চাদর খামচে নিজের কাছে নিয়ে এলো চৈতালি। বালিশ ছুঁড়ে ফেললো মেঝেতে। 2 হাঁটুর মাঝে মাথা গুজে দাঁতে দাঁত চেপে অচরে কাঁদতে লাগলো। অনা, তুই কেন করলি এমনটা আমার সাথে? কেন তুই এভাবে সকলের চোখে আমাকে দোষী বানিয়ে চলে গেলি? এখন কি করব আমি? অনা, একটা উপায় অন্তত বলে দে আমায়। নিঝুম রাত, কোলাহলে মুখরিত করে রাখা প্রাণ হারিয়ে পুরো হাঁচিবাড়ি জুড়ে নেমে এসেছে নীরবতা। আশেপাশে নেই কোনো পাখির পূজন, নেই কোনো মানুষের কোলাহল, শুধুই কানে ভেসে আসছে টিপ টিপ করে পড়তে থাকা বৃষ্টির শব্দ। অনাকে মাটি দিয়ে আসার পর থেকেই অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। মানুষের সঙ্গে কি তাহলে আকাশ পাতালও কাঁদছে? তারাও কি মেনে নিতে পারছে না তার এই মর্মান্তিক মৃত্যুকে? বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উল্লাসীর। আপনজন হারানোর কষ্ট তার অজানা নয়। ছোটকালে মাকে হারানোর পর এই কষ্ট দিনের পর দিন, মাসের পর মাস উপলব্ধি করে এসেছে সে। এই কষ্ট যে সকল কষ্টের ঊর্ধ্বে। দুঃখ ভারাক্রান্ত মনে রান্নাঘরে ঢুকলো উল্লাসী। মৃত বাড়ি হওয়ায় আজ তাদের বাড়িতে উনুন ধরানো হয়নি। আশেপাশের 2-1 বাড়ি থেকে ভাত ডাল দিয়ে গেছে, যা যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই পড়ে রয়েছে। কে খাবে এসব? কারো খাবার মতো পরিস্থিতি রয়েছে? খাবার সব টেকে টুকে রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়ল উল্লাসী। লম্বা বারান্দা ধরে খানিকটা সামনে এগিয়ে খুঁটি ধরে দাঁড়িয়ে তাকিয়ে রইল বৃষ্টির দরুন আধারে চিকচিক করা উঠোনের দিকে। বৃষ্টির তেজ ক্রমেই বাড়ছে। সারা রাত এভাবে বৃষ্টি চলতে থাকলে অনার কবরের তো কোনো ক্ষতি হবে না?
তার বাবার বাড়ির পাশেই বাড়ি রহমত নামের এক চাচার মৃত্যুদিনেও এভাবে মুষলধারে বৃষ্টি হয়েছিল, যার কারণে তার কবর ধসে পড়েছিল। অনার ক্ষেত্রেও কি তেমন হবার আশঙ্কা রয়েছে? মনে চলা প্রশ্নগুলোর উত্তর না পেলেও উঠোনে কারো অস্তিত্ব লক্ষ্য করল উল্লাসী। চোখ জোড়া প্রশস্ত করে সেদিকে ভালোভাবে তাকাতেই দেখতে পেল চৈতালিকে। আকাশ পাতাল ফেটে পড়া বৃষ্টির মাথায় নিয়ে সে এগিয়ে আসছে তারই দিকে। আপনি এখানে এত রাতে? আমার একটা উপকার করবে উল্লাসী? আগে আপনি উপরে উঠে আসুন। পুরো শরীর ভিজে গেছে একদম। ভেজা শরীরে জবুথবু হয়ে চৈতালি বারান্দায় উঠতেই তার দিকে এগিয়ে গেল উল্লাসী। অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভেজার ফলে ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে তার শরীর। কিন্তু এত রাতে বৃষ্টিতে ভিজে কেন সে এসেছে এ বাড়িতে? মুবিনকে একটু ডেকে দেবে? প্লিজ উল্লাসী, না করো না। আমি অনেকক্ষণ হলো অপেক্ষা করছিলাম মুবিন ভাইকে, কিন্তু ওনাকে কেন? কিছু হয়েছে? তুমি কাউকে কিছু না জানিয়ে প্লিজ ওকে ডেকে দাও। আমি রান্নাঘরের ওই কোণাটায় অপেক্ষা করছি। চৈতালির ব্যাকুল স্বর শুনে মায়া হলো উল্লাসী। পেছনে ফিরে 2 কদম এগিয়ে থেমে গেল সে। পাশ ফিরে ক্ষীণ গলায় বলল, আপনি অনা আপাকে পালাতে নিষেধ করেননি কেন? আমি কিছুই জানতাম না উল্লাসী। অনা আমাকে জানায়নি। কথা বাড়ালো না উল্লাসী। দোতলায় উঠে মুবিনের খোঁজে তার ঘরে ঢুকলেও তার দেখা না পেয়ে সে এগুলো দক্ষিণের একদম কোণার ঘরটির দিকে। ঘরটি অনার। বড়সড় সেই ঘরের মালিকের স্থান আর 3.5 হাত মাটির ঘরে। জগতের কত অদ্ভুত নিয়ম না? দুনিয়ায় জীবনে ঘর যত বড়ই হোক না কেন, কবরের পরিমাপ নির্দিষ্ট। 3 ভাই নীরবে বসে রয়েছে অনার বিছানায়। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ঘিরে ধরেছে তাদের। অজস্র স্মৃতিরা এসে বুকের ভেতরটায় তুফান তুলে দিয়েছে। এ তুফানের গভীরতা যতই তীব্র হোক না কেন, এর কোনো ধ্বনি নেই। নিঃশব্দে যে তুফান উথাল পাথাল করে দিচ্ছে মনের অন্তঃস্থল। মুবিন ভাই, একটু আসবেন? উল্লাসীর গলার আওয়াজে অতীতের স্মৃতিচারণ থেকে বেরিয়ে এলো মুবিন। মাথা নেড়ে সম্মতি জানিয়ে দুবাইয়ের মাছ থেকে উঠে পড়ল সে। অদ্ভুত এক কষ্ট হচ্ছে তার বুকের ভেতরে। গতকাল রাতেও এই সময় এ ঘরে অনার বিচরণ ছিল, অথচ তা শূন্য অবস্থায় পড়ে আছে। ঘরে মানুষের উপস্থিতি থাকলেও তা সেই শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না। যেন ঘরের প্রতিটি জিনিস নিজেদের শূন্যতা জানান দিতে হাহাকার করে ডেকে যাচ্ছে অনার নাম ধরে। ফিরে আয় অনা, ফিরে আয়। উল্লাসীর পিছু পিছু রান্নাঘরের দিকে আসতেই বুকের ভেতরটা টিপ টিপ করে উঠল মুবিনের। সে প্রচুর ভেবেছে চৈতালিকে নিয়ে। চৈতালি আর যাই হোক মিথ্যা বলার মতো মেয়ে নয়। তাছাড়া আর কেউ না জানলেও সে তো জানে অনাকে ঠিক কতটুকু ভালোবাসত চৈতালি। তবে সব কিছুর পরে কোথাও একটি কিন্তু থেকে যায়। সকলের মনে থেকে যায় প্রশ্নের ঝুড়ি। নিজের মনের সেই প্রশ্নের উত্তরগুলো নিজে খুঁজে নিলেও সে পারবে অন্যের মনের প্রশ্নগুলোর উত্তর জোগাড় করতে। অনা সেই পথ রেখেই যায়নি। সবার মতো তুমিও আমায় অবিশ্বাস করলে? চৈতালির প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলল মুবিন। পাশে ফিরে টুপটাপ বৃষ্টির ফোঁটার দিকে চেয়ে বলল, এত বৃষ্টির মাঝে কেন এখানে এসেছো তুমি? কিছু প্রশ্নের উত্তর জানতে। আমি উত্তর দিতে বাধ্য নই, কিন্তু আমি জানতে চাই। না জানা অবধি আমি এক পাও এখান থেকে নড়ব না। পাগলামি করো না। তোমাদের আচরণে কি আমায় পাগলামি করাই উচিত না? অনা আমাকে কিচ্ছুটি বলল না। তুমি আমার কাছ থেকে কিচ্ছুটি শুনলে না। আমার সাথেই কেন? ফুপিয়ে কেঁদে উঠল চৈতালি। ঠান্ডায় তার পুরো শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছে। নিজেকে সামলাতে 2 হাতের মুঠ চেপে ধরল সে। ক্রন্দনরত গলায় বলল, অনাকে হারিয়েছি, তোমাকে হারাতে পারবো না। আব্বা সবুজ স্যারের সাথে বিয়ের কথা বলছে। কাল ওনারা আংটি পরাতে আসবে। আব্বাও আমাকে তোমার মতো অবিশ্বাস করে মুবিন। আর 10টা মানুষের মতো সেও ভাবে আমিও অনার মতো খারাপ কিছু ঘটাবো। আর এর জন্য উনি খুব দ্রুত আমায় বিয়ে দিতে চান। কেউ কেন বুঝতে চায় না মুবিন? কেন কেউ সত্যটা জানার চেষ্টা করছে না? সবাই কেন অনাকে খারাপ বলছে? অনা খারাপ মেয়ে নয়। আমরা কখনো কোনো খারাপ কাজ করিনি। দম ছাড়ল চৈতালি। কয়েক কদম এগিয়ে এসে মুবিনের হাত ধরে তাকে নিজের দিকে ফিরিয়ে বলল, তুমি কিছু বলছো না কেন মুবিন? বিশ্বাস করো, অনা আমায় কিছু জানায়নি। তুমি কিছু করো, প্লিজ তুমি কিছু করো। চৈতালির চোখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে তীক্ষ্ণ গলায় মুবিন বলল, কি করতে বলছো তুমি আমায়? বিয়ে? না। তাহলে? মুবিনের ছোড়া প্রশ্নের জবাব দিতে পারল না চৈতালি। আসলে কি চাইছে সে? বিয়ে না মুবিনের সঙ্গ। দুটো সমীকরণই কি এক হয়ে গেল না? আজ আমার বোন মারা গেছে, কাল আমি বিয়ে করব, তাও সেই মেয়েকে যাকে আমার পরিবারের সকলে অনার মৃত্যুর জন্য দায়ী ভাবছে। এটা আদৌ সম্ভব?
বুকের ভেতরটা হু হু করে উঠল চৈতালির। আহত গলায় সে বলল, তাহলে আমি কি করব মুবিন? জানি না। তোমার আর তোমার পরিবারের মনে এতই যদি আনন্দ লেগে থাকে তাহলে অপেক্ষা না করে বিয়ে করে ফেলো। হন্য পায়ে দোতলায় উঠে গেল মুবিন। তার যাত্রাপথের দিকে খানিকক্ষণ থম ধরে দাঁড়িয়ে থাকার পর উঠোনে ভর্তি জলে নেমে পড়ল চৈতালি। আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। সেই সাথে শান্ত গ্রামের মাটির রাস্তা ধরে হেঁটে চলেছে চৈতালি। বুকের বাম পাশটায় তার প্রচুর ব্যথা হচ্ছে, ঠান্ডায় হাত পা জমে আসছে। তবুও থামল না সে। দ্রুতপদে এগুলো নিজের বাড়ির দিকে। অপেক্ষা নাকি শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন? সেও তো অপেক্ষা করেছিল মুবিনের, কিন্তু মুবিন কি তার অপেক্ষার মান রাখতে পেরেছে? পরিস্থিতি অনুকূলে থাকুক বা প্রতিকূলে, একটি ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তার ভালোবাসার মানুষটি ঝড় ঝাপটা আসলেও তার হাত ধরে রাখে। কিন্তু মুবিন তা করল না। সকল ভালোবাসার সংজ্ঞাকে মিথ্যা প্রমাণ করে ছেড়ে দিল তার হাত। সুহা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। বেচারি গতকাল রাতে 2টোর পর ঘুমিয়েছিল। দিনে জার্নি, দৌড় ঝাঁপ সব মিলিয়ে বেশ মিইয়ে পড়েছিল। তাই সকাল সকালই মৌমি এবং সুহাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল উল্লাসী। সকল কাজ শেষে ক্লান্তি মেটাতে সুহার পাশে এসে শুয়ে পড়ল উল্লাসীও। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর মাঝে কেন এ বাড়িতে এলো চৈতালি? আর কেনই বা মুবিনকে ডাকলো? যেখানে বিকেলে যাচ্ছে তাই বাজে কথা শুনিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তার শ্বশুর। বিষয়খানা বোধগম্য হলো না উল্লাসীর। উদ্বিগ্ন মনে চোখ জোড়া বুকে সুহাকে জড়িয়ে ধরতেই দরজায় খিল দেবার শব্দ পেল সে। উনি এলেন নাকি? চোখ মেলতেই মেজবাহর ব্যতীত মুখ দেখে বুকের ভেতরটায় দুকপুক করে উঠল উল্লাসীর। উঠে বসার জন্য তোড়জোড় করতেই ওপাশ থেকে মেজবাহ বলে উঠল, তুমি উঠছো কেন? শুয়ে থাকো। সুহাকে মাঝখান থেকে একপাশে সরিয়ে মাঝে এসে শুয়ে পড়ল মেজবাহ। চোখ জোড়া বুঝে লম্বা একটি দম ছেড়ে ক্ষীণ স্বরে বলল, অনা কালও এই সময় হয়তো জীবিত ছিল। এত কষ্ট হচ্ছে, বুকের ভেতরটায় যেন কেউ পাথর বেঁধে রেখেছে। আপনি কাঁদছেন না কেন? আপনার মার মতো আপনিও কাঁদুন, দেখবেন হালকা লাগবে। উল্লাসীর কথার পিঠে কিছু বলল না মেজবাহ। কিছু দীর্ঘশ্বাস ফেলে ভন ভনিয়ে গোড়া ফ্যানের দিকে তাকিয়ে বলল, অনা কি তোমাকে কারো কথা বলেছিল? ঢাকায় তো বেশ কদিন ছিল, এর মাঝে তোমাকে কিছু বলেনি ও? একদণ্ড ভেবে উল্লাসী জবাব দিল, না, চৈতালিটাকেও নাকি কিছু বলেনি। কিসের জের ধরে পুলিশ সামনে এগোবে? তেমন কোনো ক্লুও তো নেই। আপনি চৈতালির কথা বিশ্বাস করেন? অবশ্যই করি। আমার মতে সকলেরই কিছু আলাদা ভুবন থাকে। কাছের মানুষ হলেই যে তাকে তার সেই আলাদা ভুবন সম্পর্কে অবগত করতে হবে তেমন তো নয়। হয়তো অনা চৈতালিকে পরে জানতে চেয়েছিল। আবার এও হতে পারে অনাকে জোর খাটিয়েই চুপ রাখা হয়েছিল। মেজবাহর কথা না বুঝলেও মাথা নেড়ে তাতে সম্মতি দিল উল্লাসী। চৈতালি এবং মুবিনের ব্যাপারটা কি বলবে মেজবাহকে? বলা উচিত, তবে পরক্ষণেই নিজের মতো পাল্টে ফেলল উল্লাসী। চৈতালি নিজে যেখানে অনুনয় করেছে বিষয়টি কাউকে না জানাতে, সেখানে কাউকে না জানানো মোটেই উচিত হবে না। ওনার সাথে খুব বেশি সময় কাটানো হয়নি আমার, তবে অনেক দিন পরপর যখন এসেছি তার বায়নার সীমা থাকেনি। এইটা আনুনি কেন, ওইটা আনুনি কেন বলে বলে মাথা খেয়েছে, বকেছি অনেক। আম্মাকেও বলেছি, এ কেমন লোভী মেয়ে জন্ম দিয়েছ তুমি। অথচ আজ যখন অনা নেই, এসব চাইবার মতো কেউ নেই, তখন এত কষ্ট কেন হচ্ছে উল্লাসী? আপনজন হারানোর কষ্ট কি এতটাই তীব্র হয়? চোখ জোড়া জলে ছলছল করে উঠতে উল্লাসীর বুকে মুখ লুকোলো মেজবাহ। হাত জোড়া দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তার কোমর। অসহনীয় কষ্ট হচ্ছে তার বুকের ভেতর। উপরওয়ালা কেন প্রিয়জনকে কেড়ে নেয় তাদের আপনজনদের জীবন থেকে? লাল টুকটুকে কাতানো শাড়ি, পেটা সোনার হার, মাঝারি আকারের একজোড়া সোনার চুড়ি সামনে নিয়ে নীরবে বসে রয়েছে চৈতালি। তাকে আংটি পরাতে আসা দুজন বয়স্ক লোকের পরামর্শই আজ কালেমা পরিয়ে রাখা হবে। পরবর্তীতে বউ উঠিয়ে নেওয়ার সময় কাবিন করে নেবে। এতে যেমন বৈশী ঝই ঝামেলা হবে না, তেমন স্বামী স্ত্রীর সম্পর্কও নিরাপদ থাকবে। নয়তো আজকালকার যুগের ছেলেপেলেদের যেমন বাজে স্বভাব, তাতে দেখা যাবে কাবিন কালেমার আগেই পেট বাঁধিয়ে বসেছে। তখন সমাজে মুখ দেখানো দায় হয়ে পড়বে। নানান মুখ নানান কথা বলবে। দরকার কি তাদের সেই সুযোগ দেবার? এর চেয়ে কালেমা পড়ানো থাক। তারপর পেট বাঁধাক আর ডজনখানেক বাচ্চা পয়দা করুক, মান সম্মান তো যাবে না।
দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে বেশ যত্ন সহকারে শাড়ি পরে সাজগোজ করলো চৈতালি। সময় নিয়ে ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ পরে কোমর সমান চুলগুলো খুলে দিল সে। কেউ কথা রাখেনি। অনা বলেছিল তার বিয়েতে ছোট থেকে বড় সব কাজ এক হাতে করবে সে। হাতে মেহেন্দি পরিয়ে দিবে, নিজ হাতে তাকে সাজিয়ে দেবে। মুভিন বলেছিল তার লাল টুকটুকে বউকে বিয়ের সাজে প্রথম দেখবে সেই। বারণ করেছিল তার আশা অবধি কপালের টিপখানা না পড়ার। বউ সাজে তাকে দেখেই টিপখানা কপালে পরিয়ে চুমু দিয়ে নিজের বুকে আঁকড়ে নিবে সে। কিন্তু কই আজ তারা হাতে তো মেহেন্দি নেই। বিয়ের সাজও একাই সাজলো সে। না তার আশেপাশে কোথাও মুভিনের অস্তিত্ব আছে, আর না তার কপাল খালি। তারা তো তাদের দেয়া কথা রাখেনি। কেন মিথ্যা আশ্বাস দিয়েছিল অনা? কেন মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল মুভিন? দুজনেই তার সঙ্গে প্রতারণা করেছে, দুজনেই প্রতারক। জলভরা চোখে নিজেকে আরেকবার আয়নায় দেখে নিল চৈতালি। তারপর খুবই সন্তর্পণে বেরিয়ে এলো বাড়ি ছেড়ে। এত সহজে ছাড়বে না সে মুভিনকে। মুভিন তাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। আজ মুভিন অনার মৃত্যুর দোহাই দিয়ে পিছে হাঁটতে পারে না। 5 বছর নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসার শেষ পরিণতি কখনোই কষ্টের হতে পারে না, সে হতে দেবেই না। সুখের সময় দ্রুত ফুরিয়ে গেল, দুঃখের সময় এগোয় ধীরে ধীরে। অনার মৃত্যুর একদিন পেরিয়ে গেলেও মনে হচ্ছে কত যুগ যুগান্তর পেরিয়ে গেছে। অনাকে হারানো জিনিসটি সর্বসময় দুঃখকর কেন হতে হবে? বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মুভিনের। চোখে তার অজস্র ঘুম। কাল সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি সে। অজস্র হিংস্র পাখি টুকরে টুকরে খেয়েছে তার বুকের ভেতরটা। বারবার চোখ জোড়া ভিজে উঠেছে। পুরুষদের কাঁদতে নেই, তবে আধারে কাঁদার বারণও নেই। পাশ ফিরে শুয়ে লম্বা একটি দম ছেড়ে চোখ জোড়া বুঝল মুভিন। ভর এই দুপুরে ঘুমের দেখা পাওয়া অসম্ভব, তবে আজকাল অসম্ভব জিনিসগুলোই খুবভাবে আঁকড়ে ধরেছে তাকে। আমি চলে এসেছি। আচমকা কানে চৈতালির স্বর ভেসে আসলো, তা আমলে নিল না মুভিন। কোলবালিশ চেপে গভীর ঘুমের তোড়জোড় করতেই আবারও তার কানে এলো চৈতালির আওয়াজ। আমি যাব না, তুমি আমাকে না চাইলেও আমি যাব না। শোনা মাত্র হুড়ো হুড়িয়ে উঠলে বসে পড়ল মুভিন। চৈতালির দিকে তাকিয়ে রইল ড্যাব ডেবে চোখে। লাল টকটকে একটি শাড়ি পরেছে সে। কোমর শান চুলগুলো খুলে ছড়িয়ে দিয়েছে পিঠময়। ঠোঁট ভর্তি করে লাগিয়েছে টকটকে লাল লিপস্টিক। চোখে এঁকেছে গাঢ় কাজলের রেখা, তবে তার চাওয়ার মতো কপালটা রেখেছে খালি। যেমনটি সে দেখতে চেয়েছিল বধূ বেশে তার চৈতালিকে। বুকের ভেতরটা হু হু করে উঠতেই নিজেকে সামলে নিল মুভিন। দ্রুত পায়ে দরজার কাছে গিয়ে বারান্দায় নজর দিল, তবে আশপাশটায় কোথাও কাউকে দেখতে না পেয়ে স্বস্তির সঙ্গে দরজা বন্ধ করে সে এগিয়ে এলো চৈতালির দিকে। তুমি এভাবে হুটহাট আসবে না চৈতালি, আর কখনোই আসবো না। আজই শেষ। এখন থেকে এ ঘরই হবে আমার আবাসস্থল। কপাল কুঁচকে ফেলল মুভিন। ধীর গলায় বলল, পাগলামো করো না। আমি পাগলামো করছি না। বাড়ি ফিরে যাও চৈতালি। ফিরে যাব বলে তো আসিনি, কিন্তু তোমার যেতে হবে। আমি যাব না। তুমি যাবে না? আমি কখনোই যাব না। প্লিজ চৈতালি, পাগলামো না করে বোঝার চেষ্টা করো। আমি পারবো না তোমাকে নিজের সঙ্গে জড়াতে। তাহলে কথা দিয়েছিলে কেন আমায়? স্বপ্ন দেখিয়েছিলে কেন আমায়? ছোট্ট সেই চৈতালি কখন তোমার দৃষ্টিতে নিজেকে আবদ্ধ করে ফেলেছিল তা সে নিজেও বোঝেনি, কিন্তু তুমি তাকে বুঝিয়েছিলে। কেন বুঝিয়েছিলে? আজ এই কথা বলার জন্য? মানুষের মন নিয়ে খেলার জন্য? সে কথার জবাব না দিয়ে শক্ত গলায় মুভিন বলল, কেঁদো না, কাঁদার মতো কিছু হয়নি। ওহ, তাই তো, কাঁদবো কেন? আজ আমার বিয়ে, খুশির দিন, কাঁদবো কেন আমি? কলিজায় টান অনুভব করল মুভিন। তার চৈতালি আজ থেকে অন্য কারো সম্পদ হয়ে যাবে, এমনটা হবার তো কথা ছিল না, তবে হচ্ছে। কারণ জগৎ সংসার চলে তার নিজস্ব গতিতে। তোমাকে আমি ঠিক কতটা ভালোবাসি, কিভাবে ভালোবাসি জানি না, তবে এটুকু জানি, তোমাকে ছাড়া আমি এক পাও চলতে পারবো না। আজ যদি আমাকে এ বাড়িতে থেকে বেরিয়ে যেতে হয়, তাহলে শুধু চৈতালির দেহটাই বেরোবে, তার মনটা নয়। তুমি ফিরে যাও। আমি যাব না মুভিন। একটা বার বিশ্বাস করো, আমাকে অনা কিচ্ছুটি জানায়নি। কেন তোমরা বিশ্বাস করছো না? কারণ এখানে বিশ্বাস করার মতো কোনো অপশন নেই, বাদ বাকিদের না থাকলো। কিন্তু তোমার পুরো গ্রাম শুদ্ধ মানুষ যেখানে আমাকে নিয়ে যা নয় তাই কথা ছড়াচ্ছে, সেখানে সবুজ স্যার সেই সব কথা গুজব বলে উড়িয়ে দিয়ে তার বাড়ির সদস্যকে নিয়ে আমাকে বিয়ে করতে চলে এসেছে। আর সেখানে তুমি অনার মৃত্যু, পারিবারিক পরিস্থিতির দোহাই দিয়ে আমাকে বারবার দূরে ঠেলে দিচ্ছ।
কেন মুবিন? তাহলে কি আমি ধরে নেব তোমার চেয়ে বেশি আমায় সবুজ স্যার ভালোবাসে? হয়তো। আমি মানি না, কেউ আমাকে তোমার মতো করে ভালোবাসতেই পারে না। তার চেয়ে বেশি তো পারতেই পারে না। পরিস্থিতি জটিল, তবে তুমি আমার পাশে থাকলে আমি সবটা সামলে নিতে পারবো মুবিন। চৈতালির কান্নার বেগ ক্রমশ বাড়ছে, সাথে গলছে মুবিনের মনের ভেতরটা। নিজেকে সামলে নেওয়া দরকার, কিন্তু কিভাবে? উদ্বিগ্ন গলায় মুবিন বলল, অনেক হয়েছে। কেউ দেখে ফেলার আগে তুমি বাড়ি ফিরে যাও। আমি যাব না। তুমি যাবে। তুমি এখন তোমার বাড়িতে ফিরে গিয়ে সবুজকে বিয়ে না করলে আমার মরা মুখ দেখবে। বুকের ভেতরটা কেঁপে উঠল চৈতালির। চোখ ভর্তি জল নিয়ে অবাক চোখে মুবিনের দিকে তাকাতেই সে বলল, তুমি যাও চৈতালি। তুমি এত বড় কথা বলতে পারলে? এই কথা বলতে একবারও তোমার বুক কাঁপলো না? না, কাঁপেনি। তুমি এটা বলতে পারো না। না না না। মুবিনের বুকে আঁচড়াতে আঁচড়াতে চৈতালি মেঝেতে বসে পড়তেই তার পাশে বসলো মুবিন। গোপনে একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সব ভালোবাসাই পূর্ণতা পেতে হবে এমন নয়। মানুষের জীবনেই জড়িয়ে রয়েছে অপূর্ণতা, জানো? যেসব ভালোবাসা অপূর্ণ রয়ে যায় সেই ভালোবাসার গভীরতা মেপেও শেষ করা যায় না। মিথ্যে কথা। ভালোবাসার জগতে অনেক স্বপ্ন দেখা হয়, অসংখ্য কথোপকথনে ফোটানো হয় হাজারো আশা আকাঙ্ক্ষা, কিন্তু জীবন, প্রিয় মানুষটাকে ভালো রাখতে ভালোবেসে অপূর্ণতাকেই না হয় আমি মেনে নিই। নাক টেনে ফুপিয়ে কেঁদে উঠে চৈতালি বলল, মনটা তো তোমার সৃষ্টি নয়, তাহলে ধ্বংস করার অধিকার কে দিল তোমায়? ধ্বংস নয় চৈতালি, গড়া। নতুনভাবে জীবন গড়ে নাও। আমি সেই জীবন চাই না যে জীবনে তুমি নেই। আমি আছি, তোমার মনে আছি, তোমার কপালে আছি। কই টিপটা? কোথায় রেখেছ? চৈতালি হাত পাততেই তার হাত থেকে টিপ উঠিয়ে কপালে পরিয়ে দিল মুবিন। ম্লান হেসে বলল, অপূর্ব লাগছে। আমাকে যেতে দিও না। আমাকে তোমার কাছে রেখে দাও। কষ্ট হচ্ছে আমার, মরে যাব আমি। লম্বা একটি নিঃশ্বাস ফেলে চৈতালিকে আঁকড়ে ধরে কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ এঁকে দিল মুবিন। চোখ জোড়া বুঝিয়ে অস্বস্ত করে বলল, সব ঠিক হয়ে যাবে। তুমি সুখী হবে। আমার সুখ দুঃখ সব তুমি মুবিন। কান্নার দরুন কেঁপে কেঁপে উঠছে চৈতালির শরীর। তাকে আরও গভীরভাবে জড়িয়ে ধরল মুবিন। চুলের মাঝে হাত দিয়ে বিলি কাটতে কাটতে বলল, এই সবও স্থানান্তর হবে। হবে না, কখনোই হবে না। আর হলে? জবাব দিল না চৈতালি। খানিকক্ষণ নীরবে মুবিনের বাহুডোরে বন্দি থাকার পর মুখ উঠালো সে। তার চোখের জলে মুবিনের টি শার্ট ভিজে উঠেছে। সেদিকে তাকিয়ে তার উপর হাত বোলালো চৈতালি। ব্যাকুল সুরে বলল, একটা বার চেষ্টা করে দেখতে? না, আমি মানতে পারবো না। না, আমার পরিবার, পরিস্থিতি আমাদের প্রতিকূলে। আমরা হয়তো একজন অপরের জন্য তৈরি হইনি, নয়তো আমাদের কেন এমন পরিস্থিতিতে পড়তে হবে? তাহলে ভালোবাসার বন্ধনে কেন জড়ালো আমাদের? পরীক্ষা? দুনিয়ার জীবনে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেই না তুমি সফল? তাহলে আমি সফল হতে চাই না, কিন্তু আমি চাই কিছু সম্পর্কে তীক্ষ্ণতা প্রবেশ করার আগেই সেই সম্পর্কের ইতি টানা উচিত, যেখানে আমাদের সম্পর্কে যথারীতি সময়ের স্রোতে তা আরও বাড়বে। তুমি কেন একটিবার বারণ করলে? কেন অনাকে বারণ করলে না? তুমি চেষ্টা করলে আজ হয়তো অনা আমাদের মাঝে থাকতো। এসব ভেবে আমার মনে তোমাকে নিয়ে ক্ষোভ রয়েছে, তবে রাগ নয়। কাল অনার মৃত্যুর পর এই ক্ষোভের পরিণাম এতটাই তীব্র হয়ে উঠেছিল যে আমি একটিবারও তোমার অবস্থান বোঝার চেষ্টা করিনি। পরবর্তীতে এমন আরও হবে না তার গ্যারেন্টি কী? আর আমি চাই না আমার মাঝের এই ক্ষোভ ক্রমেই রাগে পরিবর্তন হয়ে তোমাকে নিয়ে আমার মনে খারাপ ধারণা জন্ম নিক। আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর এই ভালোবাসা নিয়েই আমি আমাদের সম্পর্কের ইতি টানতে চাই। সবুজ নামের লোকটি ভালো, পরিবার ভালো, তুমি ওখানে ভালো থাকবে। অপরদিকে আমি কখনোই ভালো রাখতে পারবো না তোমায়। আব্বা আম্মা কেউ তোমাকে মেনে নেবে না। কথা শুনতে হবে, কষ্ট পেতে হবে। আজীবনের দুঃখ কষ্টের চেয়ে 2 দিনের ক্ষণস্থায়ী কষ্টই না হয় আমি তোমায় দিলাম। তোমাকে না পেলে আমি কখনোই ভালো থাকবো না। থাকবে, সময় তোমাকে ভালো রাখবে। তুমি তাহলে আমাকে তোমার কাছে রাখবে না? সময় নিল না মুবিন, স্বাভাবিক গলায় বলল, না, আমি ওনাকে মেনে নিতে পারবো না। তুমি পারবে। আমার জন্য হলেও তোমাকে সুখী হতেই হবে। আর তুমি? দীর্ঘশ্বাস ফেলল মুবিন। কি করবে এই পরিস্থিতিতে? পরিবার কখনোই মানবে না চৈতালিকে।
আর না সে বোনের শোক কাটিয়ে উঠে চৈতালিকে বিয়ের করার কথা ভাবতে পারবে। তার দ্বারা এতটা নির্দয় হওয়া সম্ভব নয়। মৃত্যু শোক বড় শোক, এর কাছে দুনিয়ায় প্রেম ভালোবাসা তুচ্ছ জিনিস। তবে কেন যেন দুটোকেই এক সুতোর বাঁধন মনে হচ্ছে মুবিনের। এক মুহূর্ত একদিকে তীব্র টান অনুভব করলেও পর মুহূর্তেই অপর দিক থেকে তাকে টানতে থাকে সমান তালে। আমিও সুখী। আবারও মুবিনের বুকে মুখ গুজে দিল চৈতালি। তীব্র আর্তনাদ ধ্বনি মুখে ফুটিয়ে বলল, এত ভালোবাসলাম কেন তোমায় মুবিন? জীবনটা আবার ছাড়খাড় হয়ে গেল। রৌদ্রভরা দুপুর, চারিপাশে রোদের প্রখরতায় তাকানোই দায় হয়ে পড়েছে। এরই মাঝে সুহার বায়নার জন্য বাইরে বেরোতে হলো মেজবাহকে। মেয়ে আইসক্রিম খাবে। এই গরমের ভেতর আইসক্রিম মন্দ নয়, তবে দোকানপাট খোলা থাকলে তো। কিছু পথ হেঁটে আবারও বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নিল মেজবাহ। সূর্যের প্রখর তাপ গায়ে এসে লাগতেই পুরো শরীর জ্বলে উঠছে। ভর দুপুরে ছাতা ছাড়া বেরোনো একদম উচিত হয়নি তার। বাড়ির সামনে আসতেই চৈতালিকে দৌড়ে তাদের বাড়ির থেকে বেরিয়ে আসতে দেখে চোখ মুখ কুঁচকে গেল মেজবাহর। মেয়েটির পরনে লাল শাড়ি, দেখে মনে হচ্ছে দীর্ঘ সময় হলো কেঁদে কেটে ফুলিয়ে ফেলেছে চোখ মুখ। কাছাকাছি আসতেই চৈতালিকে ডেকে উঠল মেজবাহ। তবে চৈতালি তা উপেক্ষা করে দ্রুত ছুটে চলল রাস্তা ধরে। চিন্তিত মনে চৈতালির যাত্রাপথের দিকে তাকাতেই ফোন বেজে উঠল মেজবাহর। হ্যালো। হ্যাঁ, কী অবস্থা তোমাদের? আছি। তোমার আব্বা আম্মা? আছে একরকম। তোমরা ছেলেমেয়েরা ভেঙে পড়ো না। তোমরা ভেঙে পড়লে তাদের কারা দেখবে বলো? জি। মুন্নি সরকারের সান্ত্বনাসূচক বাণী শুনে বিরক্ত হলো মেজবাহ। কেন যেন কাল থেকে সান্ত্বনার বাণী একদমই নিতে পারছে না সে। কালই তোমায় একবার কল করতে চেয়েছিলাম, কিন্তু মনে হলো এই অবস্থায় তোমার সাথে কথা বলা ঠিক হবে না, তাই আজ কল করলাম। ওহো, তা অনার হত্যাকারীর ব্যাপারে কিছু জানতে পেরেছ? বুকের ভেতর হু হু করে উঠল মেজবাহর। কষ্টগুলো দলা পেকে জড়ো হলো গলায়। নিজেকে সামলে কোনো মতে ধরা গলায় মেজবাহ জবাব দিল, না, আমার একটা তথ্য জানা আছে। অনা যখন ঢাকায় এসেছিল প্রায় সময়ই তো আমার সাথে বসে আড্ডা দিত। তখনই ও বলেছিল, জানি না কতখানি হেল্প হবে তোমাদের, তবে আমার মনে হলো বিষয়টি তোমাদের জানানো উচিত। কপাল কুঁচকে মেজবাহ বলল, কোন বিষয়? অনার প্রেমিকের ব্যাপারে। ও তোমাদের পাড়াতেই থাকে, নাম ইমাদ। না না, ইমাদ নয়, এমাদ। আপনি শিওর? হ্যাঁ, ওই ছেলে তো এখানেও এসেছিল। অনা বারান্দায় দাঁড়িয়ে থাকতো আর ওই ছেলে নিচে। এত মাখামাখো প্রেম দেখেই আমার সন্দেহ হয়েছিল। তখন যদি একবার তোমাদের জানিয়ে দিতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে একটু পর কল করছি। ফোন কেটেই মেজবাহ দ্রুত পায়ে ছুটল বাড়ির ভেতরে। পুরো শরীরে কাঁটা দিয়ে উঠেছে তার। কিছু একটা করতে হবে তার, খুব দ্রুত করতে হবে। চাচা, আমি আজ থেকে যাই। বড্ড বেলে হাজ পোলা তুই। বড় চাচা হাসানুর মিয়ার কথা শুনে মুখ নিচু করে ফেলল সবুজ। চোখে মুখে একরাশ অস্বস্তি ফুটিয়ে ক্ষীণ গলায় বলল, জি না, মানে ঠিক আছে। কি ঠিক আছে? থাকতে চাইলে থাকবি। তোর শ্বশুরবাড়ি, তোর বউ, এর মধ্যে আমি কেডা? না না, ঠিক আছে। ঠিক নাই, বিয়া করছো, বউরে ছাড়া থাকবি কে? তোর এই বেলেহাজ পানা আমার ফাইন লাগছে রে। যাই তোর শ্বশুরের লগে কথা কইয়া আসি। হাসানুর মিয়া পা বাড়াতেই চৈতালির ঘরে প্রবেশ করলো সবুজ। বিছানার মাঝখানটায় কোমটা টেনে চুপচাপ বসে আছে চৈতালি, যাকে কিছুক্ষণ আগেই 3 কবুলের মাধ্যমে সারা জীবনের জন্য নিজের নামে করে নিয়েছে সে। বুকের ভেতরটায় অদ্ভুত এক তৃপ্তি অনুভব করতেই চৈতালির পাশে এসে বসলো সবুজ। আশেপাশে যে ইতস্তত করে বলল, আজ আমি এখানে থাকলে তোমার কোনো সমস্যা হবে? না। ওহ, ঠিক আছে। এক পর্যায়ে চৈতালির দিকে তাকালো সবুজ। বিয়ের পর মেয়েদের ভেতর কি খুব বেশি পরিবর্তন হয়? আগে যে মেয়েকে একদণ্ড থামিয়ে রাখা যেত না, আজ সে নীরবতা পালন করে বসে রয়েছে। বিষয়টি কি সন্দেহজনক, নাকি সে নিজেই বেশি ভাবছে চৈতালির নীরবতা নিয়ে? হয়তো লজ্জা পাচ্ছে সে, সংকোচে কিছু বলতে চেয়েও বলতে পারছে না। ভাবনার গতিপথ থামিয়ে মুখ খুলল সবুজ। বলল, খেয়েছো দুপুরে? সুন্দর লাগছে তোমায়। ওই চৈতালি, চৈতালি, খবর শোন, অনার ধর্ষণকারীরে পাওয়া গেছে।
ওই যে এমাদ আছে না, তেগো কলেজের মাস্টার সাহেবের পোলা, ওর সাথেই ওনার প্রেম ছিল, ওই ছাড়াই ওরে ভাগাই নিয়ে গেছিল। পুলিশ ওর বাড়ি থেকে মাত্র ওরে ধইরা নিয়ে গেল। শেফালি বেগমের মুখ থেকে এমন কথা শুনে পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল চৈতালির। এক দৌড়ে দৌড়ে চলে যেতে ইচ্ছে করছে হাজিবাড়ি। অনার ঘরে ঢুকে চিৎকার করে কাঁদতে হচ্ছে। তবে সে যাবে না ওই বাড়ির সাথে, যে সকল বন্ধন বিসর্জন দিয়ে এসেছে সে। পরবর্তী পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।